আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, রাজনীতি বিশ্লেষক, অ্যাডভোকেট মামুন মাহবুব। মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বেশ কয়েকটি বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। তার ভিতরে প্রথমে একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে পুশব্যাকের চেষ্টা চলছে পশ্চিমবঙ্গ থেকে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর মধ্যে দাবি করেছেন 5,000 অবৈধ বাংলাদেশিকে পুশিং করা হয়েছে। আমাদের বিজিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা এই ধরনের ঘটনা প্রতিহত করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক কি চরম পর্যায়ে আবার তিক্ততার দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। দেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বলার কোনো অধিকার নেই, কারণ এটি একান্তই ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয়। আমি বরং বলতে চাই যে গত 3 দিন আগে সাপ্তাহিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং হয়, সেখানে রণধীর জয়সাল ভদ্রলোক উনি বলেছেন যে এই সরকার আমল না, ইভেন জননেত্রী শেখ হাসিনার সরকারের আমল থেকেই ভারত সব মিলে প্রায় 15,000-16,000 পুশিং বিষয়ক চিঠি দিয়ে রেখেছে নাগরিকত্ব যাচাই টাচাইয়ের ব্যাপারে। রাজনীতির উত্তাপের জন্য আমাদের এখানেও যেরকম উগ্র ভারত বিরোধিতা কথা বলে, পশ্চিমবঙ্গ বিজেপিরা এগুলো কথা বলে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, সেটা নয় রাজনীতিবিদ তাদের রেটরিক করে। কিন্তু সরকার টু সরকার সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি ভারতের কেন্দ্রীয় সরকারের মুখপত্র যেটা বলেছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন সময় এটার উত্তর দেওয়া এবং আমাদেরকেও জানানো যে আসলে ভারত এটা পাঠিয়েছে কিনা এবং সেই নাগরিকদের কি ব্যাপার। কারণ একটা তো ফ্যাক্ট, তারা তো আর আকাশ থেকে আসেননি। তারা যদি সত্যি আমাদের দেশে নাগরিক হয়ে থাকেন সেটাও বিবেচনার বিষয়। কিন্তু আমি মনে করি যাই করুক না কেন, একটা হিউম্যান ফেস থাকতে হবে, অর্থাৎ মানবিক চরিত্র থাকতে হবে। মানুষ তো, পশু পাখি না যে ধাক্কা দিয়ে সরালাম আবার ধাক্কা দিয়ে ফেরত পাঠালাম। তো এটি দুই সরকারেরই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সভাপতি তিনিও বলেছেন যে আমরা এর মধ্যে 5 বার চিঠি দিয়েছি, অন্তত আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি সেখানে কোনো বাংলাদেশি থেকেই থাকে, অবৈধ বাংলাদেশি, তো সেই প্রক্রিয়ায় ফেরত পাঠানো হোক বা আমাদেরকে চিঠিপত্র দেওয়া হোক। কিন্তু ভারত নাকি কোনো ধরনের জবাব দেয়নি। এর মধ্যে আপনি যদি বলেছেন সেটিও ঠিক আছে, শ্রী রণধীর জয়সাল তিনি এই ধরনের দাবি করেছেন। সমস্যাটা আসলে কোথায়, রাজনৈতিক নাকি বা অন্য কোনো জায়গা থেকে এই ধরনের ইচ্ছাকৃতভাবে কোনো সংকট তৈরি করা হচ্ছে? একটা সমস্যা তো আছেই। ভারত এবং বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিকে যে খুবই উত্তাপ ছিল, আমি বলছি আন্তরিকতার উত্তাপ। ধরেন বেগম খালেদা জিয়ার দাফনের সময় পশ্চিম ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এসে বসে থাকলেন, তারেক জিয়া এবং তার কন্যার সঙ্গে আলাদা করে দেখা করলেন। আবার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের শপথ গ্রহণের সময় স্পিকার, যিনি অত্যন্ত বিজেপি ঘনিষ্ঠ, বিজেপিরই নেতা, ওম বিড়লা, তিনি আসলেন, জয়েন করলেন অনুষ্ঠানে। তো তারপর থেকে কিন্তু দুই দেশেরই সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে দুটি প্রতিবেশী দেশের সম্পর্কের স্বাভাবিকতা হবে। দ্বিমত থাকবে, অনেক অমীমাংসিত বিষয় তো আছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা স্বাভাবিকতা আসবে, অর্থাৎ ন্যাচারাল কার্সি গুলো থাকবে, ভিসা সহজ হবে। তো এইটা এখন বিএনপির তো আমি অনেক কিছুর মতো এই ক্ষেত্র সম্পর্ক উন্নয়ন বা যাই রাখুক সেটারও যেরকম সিদ্ধান্তহীনতা, আবার এটাও সত্য ভারতেও একটা উগ্র ধর্মান্ধ শক্তির উত্থান হচ্ছে। তো সব মিলে বোঝা খুব মুশকিল। কিন্তু আমি নাগরিক হিসাবে মনে করি যে দুটি দেশেরই মিনিমাম সম্পর্ক ভালো রাখতে হবে দুই দেশের সাথে। এর সাথে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই বা রাখতে চাই, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গের মাঝখানে এলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলেন, তখন অনেকেই বলছেন যে এটি ভারত বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। যদিও আমাদের মধ্যে কিছু মানুষ বলে আসছিলাম যে অবশ্যই প্রভাব ফেলবে, প্রভাবটা একটা বিরূপ প্রভাব তো দেখা যাচ্ছেই। এর পিছনে অনেকগুলো কারণ ছিল, আমরা যারা এগুলো দাবি করছিলাম। তার মধ্যে একটা ছিল যে শেখ হাসিনা ইস্যু। আবার আপনি যেটি বললেন যে ভারত চাইছিল সম্পর্ক উন্নয়নের চেষ্টা, কিন্তু আমাদের সরকার, তারেক রহমান সরকার যেভাবে ক্রমশই মার্কিন বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, চীনের সাথে তিস্তা প্রজেক্ট,
আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ইস্যু এবং আন্তর্জাতিক এই বিষয়গুলো কতটা কাজ করতে পারে, যে ইচ্ছাকৃতভাবে ভারত চাপের মধ্যে রাখতে চাইছে কিনা তারেক রহমান সরকারকে। না, দেখেন, সবচেয়ে বড় ক্ষতি তো ইচ্ছাকৃত ভাবেই করে গেছে একটা মৌলবাদী বিগত পাকিস্তানপন্থী ইউনূস সরকার। 9 ফেব্রুয়ারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে রিয়েলিতে এতকাল তো আমরা অন্যান্য চুক্তিকে গোলামী চুক্তি বলতাম, কিন্তু সত্যিকার অর্থে গোলামী চুক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এমনকি আপনি খেয়াল করেছেন কিনা, এই চুক্তিটা চায়নাও খুব ভালো চোখে দেখছে না, যে কারণে কিন্তু বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী চায়না সফরও আগাচ্ছে না। উনি বোধহয় মালয়েশিয়া প্রথম যাচ্ছেন। তো সেদিক দিয়ে তো একটা আছেই। আর বাংলাদেশের যে কোনো সরকারে, আমি আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার সময়ও দেখেছি, উনিও চেষ্টা করেছেন চায়না ভারত সবাইকে মিলেমিশে থাকার। তো এই সরকারের উচিত হবে সব সরকারের সঙ্গে একটা দূরত্ব রেখে বন্ধুত্ব করা। এমনি তো আমেরিকার কাছে আমাদের বন্ধক দেওয়া হয়েছে, এখন সেই চুক্তিরও কিভাবে পুনর্মূল্যায়ন করা যায়। আর বাংলাদেশ সরকারের আরেকটা প্রবণতা আমি দেখছি, এটা খুব আমি হতাশ, যে যেখানে সারা বিশ্ব জানে পাকিস্তান একটা মৌলবাদী রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, পাকিস্তানের এডুকেশন, পাকিস্তানের প্রশাসন, এগুলোর চাইতে আমাদের প্রশাসন, আমাদের এডুকেশন অনেক ভালো অবস্থায়। আমরা হঠাৎ দেখলাম বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলছে পাকিস্তানে লেখাপড়া ভালো, আবার আমাদের কয়েকজন অ্যাডমিনিস্ট্রেটর গিয়েছেন পাকিস্তানের ট্রেনিং আনতে। পাকিস্তানে কি ট্রেনিং আনবে জানি না। পাকিস্তানে সারা বিশ্বে একটা কাজেই সুখ্যাতি বা কুখ্যাতি বলেন, সেটা হচ্ছে তারা জঙ্গি প্রোডাক্ট করে। এই যে আপনার জয়সে মোহাম্মদ, আরো যা যা জঙ্গি আছে, সেগুলোর হেডকোয়ার্টার পাকিস্তানে, এবং সারা বিশ্বই জানে যে মৌলবাদী এবং ধর্মান্ধতা সৃষ্টির কারখানা হচ্ছে পাকিস্তান। তো সেটার সঙ্গে বা আমাদের অ্যাকচুয়ালি বিএনপির সিদ্ধান্তহীনতায় ঢুকছে। আমি মোটা কথায় বলি, মোটা দাগে বলি, বিএনপি গভর্নমেন্ট এর সঙ্গে একটু সম্পর্ক চাচ্ছে, ওর সঙ্গে একটু, এগুলো করে হয় না। আপনাকে সরকার চালাতে গেলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি গণতান্ত্রিক, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, পাকিস্তানের সঙ্গে আমি সম্পর্ক চাই, কিন্তু তার আগে পাকিস্তান আমার কাছে করজোরে ক্ষমা চাইবে 71-এর গণহত্যার জন্য, যেটা আমাদের সরকারগুলোর দীর্ঘদিনের স্ট্যান্ড। সেখান থেকে বিএনপি কি কারণে পাকিস্তানের প্রতি এত ভালোবাসা উগরে পড়ছে, এটা খুব দুঃখজনক এবং এটা সঠিক না। এবং আমি এর সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের সময় যেমন নির্বিচারে মানুষজনকে আটক করা হচ্ছিল, আওয়ামী লীগ নেতা কর্মীদের যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, একের পর এক মিথ্যা মামলা, ভুয়া মামলা এখনো সেটি চলছে। গত 3-4 দিন ধরে যশোরের বিভিন্ন উপজেলায় এইভাবে আটক করা হচ্ছে আওয়ামী লীগ যারা করেন, যাদের গায়ে আওয়ামী লীগের গন্ধটুকু, সামান্য গন্ধটুকু আছে, তাদেরকে আটক করা হচ্ছে। নতুন করে হত্যা চেষ্টা মামলায়, সেই 24-এর হত্যা চেষ্টা মামলায় সেই সবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, শুধু যখন নয় আরো বিভিন্ন জায়গায়। আবার অন্যদিকে আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম যদি মানে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে না নেওয়া হয় তাহলে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা এর মধ্যে দেখেছি বেশ কয়েক জায়গায় হাজার হাজার নেতা কর্মীদের মিছিল, পুলিশের সরে যাওয়া, অ্যাভয়েড করা, আবার পরবর্তীতে আটক। সব মিলিয়ে কি আরো একটা ঘন ঘন অনিশ্চয়তার মধ্যে রাজনীতি আজকে সহিংস হয়ে উঠছে? অবশ্যই আমি এখন যা দেখছি তাতে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংঘাতময় হয়ে উঠবে। আমরা চাই আর না চাই, আমরা চাই না এটা, আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস থাকুক। কিন্তু মুশকিলটা হলো ইউনূস সাহেব, ইউনূসের সরকার, আসিফ নজরুল্লাহ যেভাবে অগণতান্ত্রিক ভাবে আইনের অ্যামেন্ডমেন্ট করে, আগের দিন অ্যামেন্ডমেন্ট করলো সন্ত্রাস দমন আইনের, পরের দিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, এবং এর মধ্য দিয়ে তো আমরা তখনও বলেছি যে এটি সঠিক হয়নি। ইভেন জুলাই আন্দোলনের যারা আন্দোলন করেছে তাদের 9 দফা, 1 দফার মধ্যে ছিল না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিংবা সাধারণ মানুষরা যারা আন্দোলনে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, আপনি যদি তখনকার ক্লিপিং গুলো দেখেন, তখনকার যে মানুষের বক্তব্য যে আমরা একটা ভোট চাই, আমরা ভোট চাই, দেশে বৈষম্য বিরোধী চাই, সাম্য চাই, এটা তো সাধারণ চাওয়া। তো এই যে হঠাৎ করে পাকিস্তানি কায়দায় আপনি দেখেন, আপনাকে পান্না ভাই আমি বলি, আপনি যদি যে কোনো পাড়ায় 10টা বাড়িতে র্যান্ডম যান, তার দেখবেন আপনি 3টা বাড়ি আওয়ামী লীগ করে, 3টা বাড়ি বিএনপি করে, একটা জামাত, একটা বামপন্থী, আর 2টা হচ্ছে এদিক ওদিক। এরকম আমার কথার হয়তো
হেরফের অল্প হতে পারে। তো সেরকম একটা রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগের তো ফেরাও না, আওয়ামী লীগের তো এখানেই আছে। হ্যাঁ, হয়তো কিছু কেন্দ্রীয় নেতারা, টপ নেতারা দেশের বাইরে। এবং আমি যেটা দেখলাম নোয়াখালী সুধারামে, আরো কয়েক জায়গায় যে একটা বিশাল মিছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন করছে। এখন বিএনপির বন্ধুদেরকে আমি বলি, আপনারা এই পরিস্থিতি মোকাবেলা করবেন কিভাবে? আপনারা যদি সন্ত্রাস দমন আইনের দোহাই দিয়ে আওয়ামী লীগীদের গ্রেপ্তার করেন, করতে পারেন, এটা আপনাদের চয়েস। কারণ আইনে তো আছে যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কেউ চালালে গ্রেপ্তার করতে পারে পুলিশ। সন্ত্রাস দমন আইন 2009 আওয়ামী লীগই কেন করে গিয়েছিল, এটা আওয়ামী লীগ এখন বুঝুক। তো সেই আইনের দিয়ে আপনি দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন, নাকি আপনি এটা গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগের এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন? এবং সেখানে তো আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীদের নামে ফৌজদারি মামলা আছে। আপনি রুল অফ ল যেহেতু বিশ্বাস করেন বলে আপনারা দাবি করেন এই সরকার, তো সেই রুল অফ ল অনুযায়ী তারা আসবে, সারেন্ডার করবে, বিচার হবে, বিচারে যা হওয়ার হবে। কিন্তু আপনি তাই বলে যে কোটি কোটি লোক যারা আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, তাকে আপনি নিষিদ্ধ রেখে তো দেশে স্থিতিশীলতা আনতে পারবেন না। শোনেন পান্না ভাই, আমি স্পেট টু স্পেট কথা বলি। আওয়ামী লীগও 2014 পর থেকে নিষিদ্ধ না করলো বিএনপিকে, এই রাজনৈতিক মানসিকতা থেকে কাজ করেছিল বিএনপিকে আমরা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে দেব। এই কারণে বিএনপির জনসভা ডাকলে সরকার, ওই সময়কার সরকার, বাস বন্ধ করে দিত, ট্রেন বন্ধ করে দিত, এমনকি গুদারাঘাটে নৌকা বন্ধ করে দিত। সেটা তো রেজাল্ট কি আওয়ামী লীগ পেয়েছে। এখন এই একেবারে দগদগে যে অভিজ্ঞতা, এটা দেখেও বিএনপি যদি না আত্মস্থ করতে পারে, তাহলে এই জাতির সামনে সংঘাত ছাড়া আর কিছু নেই।